ওদের দুজনের সম্পর্ক নিয়ে সমাজে নানান রকম কথাবার্তা উঠেছিল, আজও ওঠে, সঙ্গত কারণেই ওঠে স্যার। কিন্তু ওই কমলিনী দেবী অত্যন্ত বেপরোয়া। তিনি এসব সামাজিক কোনো কুৎসাকেই কোনো কান দেননি। এই স্বতন্ত্রবাবুর সঙ্গে কিন্তু তিনি একটি রিলেশন মেনটেন করে গেছেন এতগুলো বছর। আপনি বুঝতেই পারছেন আমি কোন দিকে ইঙ্গিত করছি। আপনি সমাজে যে কোনো মানুষের সঙ্গে কথা বললেই জানতে পারবেন ওদের দুজনের মধ্যে একটা ইলিসিট রিলেশন রয়েছে স্যার। সেই রিলেশনটা সম্পর্কে বহুদিন পরে সহ্য করতে না পেরে আমার মক্কেলের বড় ছেলে এবং তার স্ত্রী আপত্তি জানায় স্যার। এবং সেই আপত্তির কারণে, অশান্তির কারণে এই স্বতন্ত্রবাবুকে ফাইনালি এখন বর্তমানে এই ওনার ইনস্টিটিউটের একটি কোয়ার্টারে গিয়ে থাকতে হচ্ছে। মাথায় রাখবেন স্যার, কমলিনী দেবী কিন্তু এখনো মাঝে মাঝে ওই ইনস্টিটিউটের কোয়ার্টারে যান স্বতন্ত্রবাবুর সঙ্গে দেখা করতে, এবং স্বতন্ত্রবাবু মাঝে মধ্যে ওনাদের বাড়িটারি চলে আসেন ভালোবাসার খাতিরে। ও আরও একটা কথা বলতে ভুলে গেছি স্যার, সেটা জানানো দরকার। যখন খবর আসে যে আমার মক্কেল উনি মৃত বাইরে রেড করতে গিয়ে, সেই সময় ওরা যে বাড়িতে থাকতেন, ওর ফ্যামিলি যে বাড়িতে থাকতেন, অর্থাৎ ওনার মা, কমলিনী দেবী, বাচ্চারা, এটা পুরোনো দিনের বাড়ি, ভাড়া বাড়ি। সেই বাড়ির যিনি মালিক তিনি মনে করেন যে ওরা তো আর ভাড়া দিতে পারবে না, স্বামী মারা গিয়েছেন, তাই ওদের ওই বাড়ি থেকে উৎখাত করে দিতে চান। ঠিক সেই সময় এই স্বতন্ত্রবাবু, মানে তার তো অনেক টাকা আমেরিকা থেকে তিনি রোজগার করে এনেছিলেন, সেই টাকার বরণ দেখিয়ে তিনি ওই বাড়িটি খুব কম দামে কিনে ওদের আশ্রয় দেন, এবং তখন থেকেই কিন্তু ওই বাড়িতে তিনিও কাছের মানুষ হিসেবে থাকতে শুরু করেন। আপনি হয়তো ভাবছেন স্যার যে স্বতন্ত্রবাবুর কলকাতায় কোনো বাড়ি নেই, কোনো আত্মীয় স্বজন নেই, তাই তিনি বাধ্য হয়ে কমলিনী দেবীর বাড়িতে থাকতেন এতগুলো বছর। না স্যার, তা নয়। ওনার কলকাতায় বাসস্থান আছে, ওনার দাদা আছে, বৌদি আছে, তাদের সন্তান আছে, ওনার মা ছিলেন। কিন্তু এই যে স্বতন্ত্রবাবু বিদেশ থেকে কলকাতা ফিরে এসে একবারও তার মায়ের কাছে যেতেন না, অন্য একটা বাড়িতে থাকতেন, সেই দুঃখে, সেই তাপে, সেই অসহায়তায় শুনেছি নাকি স্বতন্ত্রবাবুর মা দেহ রেখেছেন। যদিও সেই ঘটনাটা এখনো প্রমাণ সাপেক্ষ স্যার। আপনি তো আমাকে দেখছেন বহু বছর, আপনি জানেন প্রমাণ ছাড়া আমি কোনো কথা কোর্টে বলতে চাই না। তাই ওই প্রসঙ্গগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। আপাতত যা যা ঘটেছে তা আপনার কাছে পরিষ্কারভাবে জানালাম স্যার। আশা করি আমি আপনাকে এই কেসের একটা ব্রিফ দিতে পারলাম। থ্যাংক ইউ। ইয়োর অনার, আমার কিছু বক্তব্য আছে, যদি আপনি অনুমতি দেন। অনুমতি দেওয়া হলো। যিনি কেসটা ব্রিফ করলেন আপনার সামনে, তিনি তার কথার মার প্যাচে সমস্ত সত্যগুলোকে একটু ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু আমি সেই সমস্ত সত্যগুলোকে উন্মোচিত করার চেষ্টা করব। তাই আমি কিছু কথা কোর্টের সামনে বলতে চাই। প্রথমত, কমলিনী দেবী তার 3 সন্তানকে নিয়ে, তার স্বামীকে নিয়ে এবং শাশুড়ি মাকে নিয়ে একটা নিশ্চিন্ত জীবনের স্বপ্নে বিভোর ছিলেন, যখন তিনি ধরেই নিয়েছিলেন যে তার ব্যক্তিগত জীবনে যাই হয়ে যাক না কেন, সামগ্রিকভাবে তিনি যে পরিবারটিতে এসে পড়েছেন সেটা কিন্তু ভদ্র, সভ্য, স্বাভাবিক, এবং তার স্বামী তাকে পছন্দ করে বিয়ে করেছেন, তাই সেই সম্মানটুকু তিনি রাখবেন। ঠিক তখনই ইয়োর অনার, ঠিক তখনই, সেই সময় তার হাজবেন্ড, তার স্বামী চন্দ্রবাবু অফিসিয়াল কাজে নাকি রেড করতে মেঘালয়ের উদ্দেশ্যে চলে যান। আর তার অব্যবহিত পরেই কমলিনী দেবী একটি চিঠি পান। ইয়োর অনার, চিঠিটার একটা কপি আমি আপনার কাছে সাবমিট করতে চাই, অ্যান্ড উইথ ইয়োর পারমিশন আমি চাই যে গোটা কোর্ট রুমে আমি সেই চিঠিটা পড়ে শোনাই। ডু আই হ্যাভ ইয়োর পারমিশন স্যার? হ্যাঁ, চিঠি পড়ুন, চিঠি পড়ে শোনানো হোক। স্যার, আমি চিঠির একটা কপি আপনাকে দিলাম, আর এবার আমি চিঠিটা পড়ে সকলকেই শোনাচ্ছি। প্রিয় চন্দ্র, তোমার আমার সম্পর্কটা দিন দিন যে জায়গায় পৌঁছচ্ছে তাতে আমার পক্ষে এদিকে আর কিছু ঠেকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। আমি জানি তুমি বিবাহিত, তোমার সন্তান সন্ততি আছে। এই কথাগুলো আমাদের যখন সম্পর্ক তৈরি হয় তারপর তুমি বলেছ, তখন আমি মনের দিক থেকে আর পিছিয়ে আসতে পারিনি, চেষ্টা করেছিলাম। কিন্তু তারপর তুমি এও বলেছ তোমার স্ত্রীর সঙ্গে তোমার সম্পর্ক ভালো না।
তোমাদের যে কোনো দিন ডিভোর্স হয়ে যেতে পারে, ডিভোর্সটা পেয়ে গেলেই তুমি আমাকে বিয়ে করবে। তারপরে আবার এখন বলছো তোমার স্ত্রী তোমাকে ডিভোর্স দিতে চাইছেন না। আমি কি করি বলো তো? আমারও তো একটা সমাজ আছে। আমি একটা আনম্যারিড মেয়ে, আমি বাবা মার কাছে থাকি। আমার বিয়ের বয়স হয়েছে বলবো কেন, অনেক দিন আগেই হয়েছে। আমার বাবা মা আত্মীয় স্বজন আমার বিয়ে দিয়ে দিতে চাইছেন, তাদের দিক থেকে তো এটা কোনো অপরাধ নয়। তুমি আমাকে বলো আমি এখন কি করব? আমার বাবা অলরেডি একটা ভালো পাত্র দেখে রেখেছেন, পাত্রটি বিদেশে থাকে। এই বিয়ে উপলক্ষেই সে আসবে। আগামী 7 দিনের মধ্যে আমার আশীর্বাদ ঠিক হয়ে গেছে, ছেলেটি কাল পরশু আসবে। আমি ডেসপারেট হয়ে তোমাকেই চিঠি লিখছি, তোমার বাড়ির ঠিকানাতেই দিচ্ছি। তুমি এই চিঠি পাবে কিনা আমি জানি না, যদি পাও তাহলে নিশ্চয়ই আমাকে অন্তত একবার ফোন করে জানাবে। তোমার বাড়িতে ফোন করতে সংকোচ হয়, আর অফিসের কাজে তুমি প্রায় বাইরে থাকো, তাই কখন কোথায় তোমাকে ফোন করলে পাবো তাও বুঝতে পারি না। আর যদি চিঠিটা নাই পাও, অন্য কারোর হাতে পড়ে, তিনি নিশ্চিতভাবেই তোমাকে চিঠি দেবেন না। তাহলে তুমি জানবে আমার পক্ষে আর অপেক্ষা করা সম্ভব হলো না। ইতি সোহিনী। থ্যাংক ইউ ইওর অনার। উনি যে শুধুমাত্রই অফিসিয়াল কাজে রেড করতে গিয়েছিলেন, এই বিষয়টাতে কিন্তু এটা প্রমাণিত হচ্ছে না। দ্বিতীয় কথা যেটা, বিস্ফোরণের ঘটনা। বিস্ফোরণের একটা ঘটনা ঘটেছিল বটে। ইনফ্যাক্ট ওই পার্টিকুলার ডেটের সমস্ত খবরের কাগজ তোলপাড় করে খুঁজে ওই একটাই ঘটনা পাওয়া গিয়েছিল বিস্ফোরণে, বাট সেটা রিলেটেড ছিল একটা ডাকাত দলের গাড়িকে কেন্দ্র করে। একটা ডাকাত দল কোনো একটা বাড়িতে ডাকাতি করতে গিয়েছিল, অ্যান্ড ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি বা আমরা কেউই চন্দ্রবাবুকে এতটাও ডিমিন করতে চাইছি না। মানে উনি এখান থেকে উজিয়ে গিয়ে ডাকাতি করবেন এমনটা কিন্তু আমরা কেউই ভাবছি না। হ্যাঁ, তো ওই পার্টিকুলার ডেটে ওই বিস্ফোরণটা ছাড়া, মানে ডাকাত দলের গাড়ির বিস্ফোরণ ছাড়া অন্য কোথাও কোনো রকম কোনো বিস্ফোরণের কোনো খবর নেই। এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই, আমাদের কারুর কাছেই নেই। তৃতীয় কথা, হ্যাঁ, ওর মৃত্যু সংবাদ বাড়িতে এসেছিল এবং সেই মৃত্যু সংবাদটা বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করেই এসেছিল। অফিসিয়ালি, পয়েন্ট টু বি নোটেড ইওর অনার, অফিসিয়ালি মৃত্যু সংবাদটা বাড়িতে এসেছিল এবং এটা নিয়ে এসেছিল চন্দ্রবাবুর অফিসেরই একজন কলিগ। এই যে দুঃসংবাদ ঘটেছে, যে মৃত্যু সংবাদ ঘটেছে, এই খবরটা তার মারফত প্রথম বাড়ির লোকজন জানতে পারেন। এইবার বিষয়টা হচ্ছে, তার মানে ওই অফিসের কলিগ সেই সময় চন্দ্রবাবুর সঙ্গে ওইখানে ছিলেন এবং ফলসলি তিনি ফিরে এসেছেন, এসে একটা দুঃসংবাদ মিথ্যে করে বাড়িতে বলেছেন। তাহলে এটাও ধরে নেওয়া যেতে পারে এবং এটাই ধরে নেওয়া উচিত রাদার, যে ওই অফিসিয়াল কলিগের সঙ্গে চন্দ্রবাবুর এই বিষয়টা নিয়ে অনেক আগে থেকেই একটা পরিকল্পিত যোগসাজশ ছিল। আচ্ছা, ফোর্থ পয়েন্ট, যে প্রশ্নটা সবার মনেই আসতে পারে, যে ওনার অফিস কি করলো, চন্দ্রবাবুর দপ্তর কি করলো? কমলিনী দেবী কি তারপর চন্দ্রবাবুর দপ্তরে যাননি বা চন্দ্রবাবুর অফিসের সঙ্গে কোনো যোগাযোগ স্থাপন করার চেষ্টা করেননি? ডেফিনেটলি করেছিলেন। কিন্তু চন্দ্রবাবুর অফিসের তরফ থেকেও সেই একই খবর উনি পেলেন। মানে চন্দ্রবাবুর অফিস বেসিক্যালি ওই অফিসিয়াল কলিগের কথার উপর ভিত্তি করেই বলেছিলেন যে হ্যাঁ, এই ঘটনাটা সত্য। যদিও পরে তদন্ত হয়, তবে তদন্তর মেয়াদ বেশি দিন ছিল না। কিছু কারণবশত তদন্ত মাঝপথেই আটকে যায় এবং তার ফলাফল আজ অবধি আমাদের অজানা। চিরসখা হে